সুধী দর্শক মন্ডলী, নিউ ভিউয়ের আজকের পর্বে স্বাগত। আমরা ইলেকশন পার করে আসলাম, এক অসম্ভব একটা অবস্থা থেকে আমরা বেরিয়ে আসলাম। ইলেকশন হবে কি না হবে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, এবং ইলেকশন হলো তো হলোই। এবং ইন্টারন্যাশনালি আমরা দেখলাম, এবং ন্যাশনালিও খুবই চমৎকার, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে। শান্তিপূর্ণ ইলেকশন হওয়া মানেই যে এটা খুব ভালো ইলেকশন তা বলা যায় না, কারণ এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগের আমলেও শান্তিপূর্ণ ইলেকশন নিয়ে কথাবার্তা হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, কোনো কেউ যাই নাই তো শান্তি তো থাকবে। তো এখানে অ্যাটলিস্ট গেছে, এবং আমরা যা জেনেছি যে 60+ অর 60 অ্যারাউন্ড পার্সেন্টেজ। অনেক জায়গায় অনেক ধরনের তথ্য এসছে, তো আমি একটু লিটল বিট কনফিউজ। ইমরান আমাদের সাথে আছে, ইমরান সদরুদ্দিন। উনি ইনোভেশনের পক্ষ থেকে জরিপ করেছিলেন ইলেকশনের, 3টা জরিপ করেছেন। প্রথমেই ওনার জরিপ দেওয়া শুরু করেছে, যেটা বাংলাদেশের প্রথমবারের মতো হয়েছে এই ধরনের জরিপ, এবং যেটা নির্বাচন নিয়ে মানুষের অপিনিয়ন এবং স্ট্রাকচার ওয়েতে করা। তো এই জরিপগুলো আগে হয়েছে, এবং এখন আমাদের সময় এসেছে এই জরিপগুলো নিয়ে আবার কথা বলার, যে আসলে জরিপগুলো কতটা সুষ্ঠু ছিল বা কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল এই নির্বাচনের সাথে। ইমরান সদরুদ্দিন, তোমাকে জি। স্বাগত। আজকে আবার স্বাগত। এর আগে তুমি কথা বলে গেছো এই তোমার জরিপ নিয়ে, এবং ওই দিন ফোনে বলছিলে যে দেখছেন আমার জরিপটাই সবচেয়ে পারফেক্ট হয়েছে। তো কিভাবে পারফেক্ট হলো, কেন পারফেক্ট হলো, এটা সবাই আমরা জানতে চাই, কারণ জরিপের উপরে একটা আস্থা তৈরি হওয়া দরকার। এটা সারা পৃথিবীতেই আছে, বাংলাদেশে হয়তো ওরকম ছিল না। তো তুমি একটু যদি আমাদের দর্শকদের বলো জি, তোমার ধন্যবাদ। এখনকার মনের অবস্থাটা কি, তুমি যে ইনোভেশনের পক্ষ থেকে জরিপগুলো করলা, সেটা যে পারফেক্ট না হলেও সেটা যে তোমার ধারে কাছে এসছে, বা যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা নিয়ে তোমার অনুভূতিটা কি? মানে এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? বা একটা বিরাট রেজাল্ট, পরীক্ষা পাসের মতো ব্যাপার। জি, অভিক ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলেছেন যে আমাদের প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং, আমরা আহ, নির্বাচনের যেই জরিপ বা ওপিনিয়ন পোল সেটা করেছি গত 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে। এবং ফেব্রুয়ারি মাস থেকে আমরা 3টা পর্বে আমাদের জরিপটা করেছি বোঝার জন্য যে বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলোর উপর মানুষের আস্থা কেমন। এর বাইরেও অনেক অনেক রকম প্রশ্ন ছিল যে কোন কোন ইস্যুগুলো মানুষ বেশি তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ মনে করে, ইত্যাদি ইত্যাদি। বেশ বড় অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু বেশিরভাগ মানুষের আগ্রহের জায়গা হচ্ছে যে কোন পলিটিক্যাল পার্টি এগিয়ে আছে। সো সেটাই আপনার হেডলাইন হিসেবে হয়তো বিভিন্ন নিউজ আউটলেটে কাভার হয়েছে। আমাদের জরিপটা আপনি যেটা বললেন যে আমরা অবশ্যই খুশি যে আমাদের জরিপের সাথে বাস্তবতার বেশ ভালো একটা মিল এসেছে। এবং তার আগে আমি আসলে আমাদের অন্তর্বর্তী সরকারকে একটু ধন্যবাদ জানাতে চাই। আপনি বলেছেন যে আমাদের এখানে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় 60% ভোট কাস্ট হয়েছে বলে ইলেকশন কমিশন রিপোর্ট করেছে, এবং তেমন বড় কোনো দুর্ঘটনা ছাড়া এই নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমাদের অন্তর্বর্তী সরকারের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। এবং আমি আম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও শুভেচ্ছা জানাতে চাই যে তারা নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট পেয়েছে। এবং আমি আশা করি যে তারা সরকার গঠন করে দেশের জন্য ভালো কাজ করতে পারবে। তো এখন জরিপে যদি আবার ব্যাক করি, যে আমরা আমি আপনাকে আগেও আচ্ছা, বলেছিলাম যে একটু আমরা থামাই, একটা জিনিস থামাই, একটু থামাই, যে তুমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছ, আমরাও জানাই সার্টেনলি, কিন্তু এখানে যারা দল যারা পার্টিসিপেট করেছে ইলেকশনে, তাদেরকেও আমাদের মনে হয় একটু ধন্যবাদ জানানো দরকার, যে তারা যে অবশ্যই সুষ্ঠু শান্তিপূর্ণ একটা অবস্থান। কারণ একা সরকারের পক্ষে এত বড় একটা যজ্ঞ সামলানো খুবই টাফ, আর যেখানে নাকি থ্রেট ছিল, যেমন অবশ্যই এবং আমরা অনেকেই আগে বলছে যে আগে আগে আপনার দেখেছেন যে ইলেকশনের সময় আপনার বিভিন্ন জায়গায় সংঘাত, মারামারি, হত্যাকাণ্ড ইত্যাদি ঘটে। এবার একেবারে ঘটেনি তা না, কিন্তু এটার পরিমাণটা খুবই কম ছিল। সুতরাং সেই হিসেবে যেই দলগুলো তাদের প্রার্থী সমর্থক তাদের প্রতিও আসলে আমাদের শুভেচ্ছা জেনারেলি, যে এই নির্বাচনটা সম্পন্ন হওয়ার জন্য আমার মনে হয় যে দেশ একটা গণতান্ত্রিক পথে আবার উত্তরণ ঘটাতে পারবে এই নির্বাচনের মাধ্যমে, সেই সুযোগটা তৈরি হলো। তো জরিপের ক্ষেত্রে যেটা আসলে
আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা একটা প্রপার স্ট্যাটিস্টিক্যাল মেথড ফলো করার চেষ্টা করেছি। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে আদমশুমারি হয়, সেন্সাস হয়, এবং বাংলাদেশে সর্বশেষ সেন্সাসটা হয়েছিল 2022 সালে। আপনি যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে যান, তাহলে পরে আপনি 2022 সালের আদমশুমারির তথ্য এটা জানতে পারবেন। তো এটা প্রতি 10 বছর পর পর, আসলে রাফলি 10 বছর পর পর আদমশুমারি হয়, এবং আদমশুমারিটা খুবই গুরুত্বপূর্ণ একটা আহ, কাজ, কারণ এই আদমশুমারির উপর বেস করে আপনার দেশের বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প ইত্যাদি ইত্যাদি নেওয়া হয়ে থাকে। তো এটা আপনাকে একটা দেশের যে জনমিতিক ধারণা সেটা আপনাকে দেয়। তো আদমশুমারি থেকে আপনি কি জানতে পারেন? আদমশুমারি থেকে আপনি দেশের শুধু টোটাল পপুলেশন কত সেটাই জানতে পারেন না, আপনি পুরুষ মহিলা কত সেটা জানতে পারেন, কোন জেলায়, কোন উপজেলায়, কোন ইউনিয়নে কত জনসংখ্যা সেটার ডিস্ট্রিবিউশনটা আপনি জানতে পারেন। আপনি বিভিন্ন বয়সের জনসংখ্যা জানতে পারেন, যে কোন গ্রুপের মানুষ কত আসলে আছে, শিশু, যুবক, বৃদ্ধ ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই আদমশুমারির যে পপুলেশন ডিস্ট্রিবিউশন সেটাকে ফলো করে বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন পুরুষ মহিলা জেন্ডার ডিস্ট্রিবিউশন, তৃতীয় লিঙ্গ, আহ, এবং আপনার বিভিন্ন এইজ গ্রুপ এবং অকুপেশন গ্রুপ, এইগুলোকে বিবেচনায় নিয়ে আমাদের স্যাম্পল আসলে সারা বাংলাদেশ থেকে কালেক্ট করেছি। এবং এটা হচ্ছে আমরা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে করেছি, যাতে কোনো রকম বায়াস না থাকে। যেমন আমি জানি না আপনি কোন দলের সমর্থক, আমি আপনার সাথে কথা বলছি। সেকেন্ড আরেকজন যে, তার ব্যাপারে আমি জানি না আপনি কোন দলের সমর্থক, তার সাথে আমি কথা বলছি, অ্যান্ড সো অন। সো আমাদের যত স্যাম্পল, কারো ব্যাপারেই আমরা কোনো প্রি কনসিভড আইডিয়া নিয়ে যাইনি যে উনি কি বিএনপির সমর্থক, নাকি জামায়াতের সমর্থক, নাকি আওয়ামী লীগের আচ্ছা, একটু সমর্থক, নাকি থামাই অন্য একটু কোনো থামাই দলের একটু সমর্থক। থামাই একটু জি। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তোমরা কি বাড়ি বাড়ি গেছিলা প্রথমবার? যেমন আমরা শেষের বার বললা প্রথমবার যে ফোনে প্রথমবার আমরা নিয়েছি। ফিজিক্যালি বাড়ি বাড়ি গিয়েছি, ফিজিক্যালি বাড়ি বাড়ি আচ্ছা, গিয়েছি। এবং আচ্ছা, আমরা বোথ আপনার আরবান এবং রুরাল এরিয়া কভার করেছি। আরবান রুরাল এরিয়ার মধ্যে আপনি যদি আদমশুমারির প্রপোর্শন দেখেন, তাহলে রাফলি 65% হচ্ছে রুরাল এরিয়া, 35% হচ্ছে আরবান। আচ্ছা। একটু বেশি, আরেকটা 35 থার্টি আরেকটা সিক্স প্রশ্ন পার্সেন্ট আরবান। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকে বলে কোথায় আমাদের কাছে তো আসলো না জরিপের কোনো কিছু, তাহলে কি জরিপ করলো? এই যে একটা জি, অবশ্যই। সুপারফিশিয়াল বাংলাদেশে এটা বাংলাদেশে আপনি জানেন যে এই ইলেকশনে ভোটার ছিলেন 12,77,00,000-এর বেশি। সুতরাং অবশ্যই আমরা সবার কাছে যাওয়া সম্ভব না। সো আমরা র্যান্ডমলি আপনার গিয়েছি বিভিন্ন মানুষের কাছে, পুরুষ মহিলা সবার কাছে। সুতরাং আহ, সবার কাছে যাওয়া অবশ্যই সম্ভব হয়নি। আমাদের প্রথম বার স্যাম্পল ছিল প্রায় 12,500-এর মতো, 12,500 মানুষের কাছে আমরা গিয়েছি। দ্বিতীয়বার আমরা যখন করেছি তখনও এরকম প্রায় 12,000-এর উপরে মানুষের কাছে আমরা গিয়েছি। তৃতীয়বার আমরা যখন করেছি তখন আমরা এই 24-25 হাজার, যেহেতু এটা র্যান্ডমলি আপনার আমরা গিয়েছিলাম, তাদের আহ, ঠিকানা, তাদের ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি সবগুলো আমাদের কাছে রেকর্ড ছিল। সো আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে, শেষ সপ্তাহে যখন তফসিল ঘোষণা হয়ে গেছে এবং প্রার্থী ঠিক করা হয়ে গেছে, তখন আমরা আর বাড়ি বাড়ি যাইনি। তখন আমরা ওই ফোন নাম্বারগুলোর মধ্যে থেকে যাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছিল সেই নাম্বারে ফোন করেছি, এবং সেই নাম্বারে ফোন করে আমরা তাদের ফাইনাল ওপিনিয়নটা জানতে চেয়েছি। কারণ আপনি জানেন যে মানুষের বিভিন্ন কারণে মতামত পরিবর্তন হতে পারে। একবার যে মতামত দিয়েছে সেটি যে স্টিক থাকবে এমন না। So আমরা ওই মতামতগুলো ফাইনালি নিয়েছি জানুয়ারির লাস্টে, এবং সেই অনুযায়ী আমরা প্রেডিক্ট করার চেষ্টা করেছি যে আমাদের মানুষের ওপিনিয়ন কি। সুতরাং অনেকে এই ধরনের কথা বলেন, কিন্তু একটা ওপিনিয়ন পোল যদি কোনো অর্গানাইজেশন, আমি শুধু ইনোভেশনের কথা বলছি না, কোনো অর্গানাইজেশন যদি অনেস্টলি করে, কোনো ধরনের বায়াস না রেখে করে, স্যাম্পল সিলেকশন যদি সঠিক হয়, তাহলে পরে সেইটা ফাইনাল রেজাল্টে মোটামুটি কাছাকাছি রিফ্লেক্টেড হওয়ার কথা। সুতরাং আমরা যেহেতু অনেস্টলি আমাদের কাজটা করার চেষ্টা করেছি, আমরা যেহেতু কারো প্রতি বায়াসড ছিলাম না, বা কেউ আমাদেরকে ফান্ডিং করেনি এই কাজগুলো করার জন্য, আমরা সেলফ ফান্ডেড কাজ করেছি। সো আমরা, আমাদের কোনো ধরনের মোটিভেশন ছিল না
আহ, আপনার যেই ফাইন্ডিং গুলো আসবে সেটাকে কোনো রকম টুইক করার। সো যেটা ফাইন্ডিং কেন এসেছে তোমাদের সেটাই আমরা তোমার তোমার প্রেজেন্ট তোমার করেছি। তোমার তোমাদের অর্গানাইজেশনের কোনো পলিটিক্যাল টাই নাই, এটা বলতে চাচ্ছ? আমাদের অর্গানাইজেশনের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, আমরা একটা অ্যাপলিটিক্যাল তোমার অর্গানাইজেশন। ব্যক্তিগত ব্যক্তিগত কিছু নাই? আমার পার্সোনালি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি আহ, সমর্থন থাকতে পারে, কিন্তু অর্গানাইজেশন হিসেবে আমাদের কোনো দলের প্রতি ব্যক্তির প্রতি কোনো সমর্থন বা বিরোধিতা নাই। হ্যাঁ, তা তো বটেই, ভোট তো কাউকে না কাউকে দিতেই হয়েছে। জি। তো এটা তো এক্সারসাইজ করতে হয়। হ্যাঁ, প্লিজ গো হেড। তো তোমার হ্যাঁ, মেথোডোলজি তো ওইটাতে তো আমরা হয়তো কিছু বুঝি, আবার যারা বুঝবে না তারা বুঝবেও না ব্যাপারগুলো। না, আমার তো আমার এই মনে যে হয় যে এই যে আপনি আপনি যেটা হুম, বলছিলেন যে বাংলাদেশে আপনার এই ওপিনিয়ন পোলের প্রতি একটা অবিশ্বাস আছে, এইটা রাইট। বিভিন্ন কারণে। একটা একটা খুব প্রশ্ন এটা যেটা আপনি করলেন যে আমার কাছে তো আসেনি, কিভাবে ওপিনিয়ন হুম আসলো। হুম সুতরাং এখানে হুম আপনার যে মেথোডোলজিটা কিভাবে কনস্ট্রাক্ট হয়, এই নলেজটা যদি আমরা আরো ভালো মতো মানুষের কাছে দিতে পারি, তাহলে পরে এই আহ, জায়গাতে আপনার মানুষের হয়তো বোঝার ব্যাপারটা বাড়বে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু অর্গানাইজেশন বা কিছু কিছু মানুষ, তারা আপনার আহ, বুঝে হোক কিংবা না বুঝে হোক এই বায়াসড ইনফরমেশন আসলে প্রমোট করে। যেমন আমি আপনাকে আগে বলছিলাম যে ধরেন আমি একটা খুব জনপ্রিয় ইউটিউব চ্যানেলের চালাই। তা আমার হয়তো কয়েক মিলিয়ন ফলোয়ার আছে। তা আমি যদি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি যদি একটা পোল করি, তাহলে পরে কি হবে, আমার ফলোয়ার যারা শুধু তারাই আপনার সেখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এই যে আমার ফলোয়ার গ্রুপ, সেই ফলোয়ার গ্রুপটা কোনো একটা নির্দিষ্ট দল মতের পন্থী হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনি খুব স্কিউড একটা রেজাল্ট দেখতে পাবেন কোনো একটা নির্দিষ্ট দল বা মত বা মানুষের পক্ষে। এই ব্যাপারটা আসলে বোঝেন না অনেকেই, অথবা মানে আহ, যারা এক সেকেন্ড, স্কিউড বলতে তুমি বলছো এক পেশে এক ওয়ান পেশে সাইডেড রেজাল্ট আসবে? ওয়ান সাইডেড রেজাল্ট আপনি দেখবেন। যেমন আপনি আমাদের বাংলাদেশের ইলেকশনের আগে আপনি দেখবেন যে বেশ কিছু পেজে দেখাচ্ছিল যে হয়তো আহ, জামায়াত ইসলামী অনেক বেশি এগিয়ে আছে, অনেক হুম আহ, আহ, ব্যবধানে বিভিন্ন জায়গায়। কিন্তু সেই জিনিসগুলো হয়তো আপনার তাদের সমর্থকরাই ভোট দিচ্ছিল, একই ব্যক্তি বারবার ভোট দিচ্ছিল। যে হয়তো ভোটার না, সে ভোট দিচ্ছিল। ধরেন আমি হয়তো দেশের বাইরে আছি, আপনি দেশের বাইরে আছেন, কিন্তু আপনি 300টা কনস্টিটিউয়েন্সিতে যেই ভোট দিয়ে আসলেন, কিন্তু আপনি তো ভোট দিতে পারবেন মাত্র একটা কনস্টিটিউয়েন্সিতে, আপনি যদি অরিজিনালি ভোট দেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারটা 300 টাইমস মাল্টিপ্লিকেশন হয়ে যেতে পারে যদি কেউ সেভাবে দেয়। সো দেয়ার আর মেনি আদার ফ্যাক্টরস, যে জিনিসগুলো আপনি যদি প্রপার মেথড ফলো না করে করেন, তাহলে পর আপনাকে আহ, ভালো রেজাল্ট দিবে না। শুধু বায়াসড একটা রেজাল্ট দেবে। বায়াসড রেজাল্ট আসবে। শুধু যে ইনোভেশন কনসাল্টিং আপনার ভালো পোল করেছে আমি এমনটা দাবি করব না। আরেকটা হুম অর্গানাইজেশন আছে, আপনি খেয়াল করেছেন কিনা, সোচ্চার নামে। সোচ্চার নামে একটা হ্যাঁ। অর্গানাইজেশন আপনার ইলেকশনের জাস্ট 4-5 দিন আগে আপনার ওরা ঢাকা শহরের 4টা সিটে ইয়া করেছিল, পোল রেজাল্ট পাবলিশ করেছিল, যেটা বিভিন্ন দলের প্রধান যেখানে আহ, আচ্ছা, ইয়া করছেন, কম্পিট কন্টেস্ট করছেন। করছে। জি। তো ওখানে আপনার ঢাকা 17তে তারেক রহমান, ঢাকা 11তে নাহিদ ইসলাম, তারপরে জামায়াতের আমির শফিকুর রহমান এবং খেলাফত মজলিসের প্রধান মাওলানা মামুনুল হক, এই 4টা আসনে তারা প্রেডিক্ট করেছিল। এই 4টার মধ্যে 3টা কিন্তু তাদের ঠিক হয়েছে, মামুনুল হকেরটা তাদের ঠিক হয়নি। কিন্তু আপনি যদি মামুনুল হকের রেজাল্ট দেখেন, সেখানে ববি হাজ্জাজ খুব অল্প ব্যবধানে জিতেছেন। আমার মনে হয় 2,500 ভোট বা এই ধরনের রাইট। ব্যবধানে হয়তো জিতেছেন। সো এই 2,500 ভোটের যে ব্যবধান, এটা কিন্তু আপনার মার্জিন অফ এররের ভিতরে পড়ে। এখানে স্ট্যাটিস্টিকে একটা ধারণা মাথায় রাখা দরকার যে আপনি যখন একটা স্যাম্পল ডিজাইন করছেন, তাহলে আপনার মার্জিন অফ এরর কত। আপনার মার্জিন অফ হুম এরর যত কম আপনি চান, আপনার স্যাম্পল সাইজ তত বাড়াতে হয়। তো আপনি যদি বলেন যে 10% মার্জিন অফ এরর আমি রাখবো, তাহলে পরে আপনি খুব ছোট স্যাম্পল ধরে আপনি একটা কল করতে পারেন। কিন্তু আপনি যদি 5% মার্জিন অফ এরর বলেন,
যেটা একটা স্ট্যান্ডার্ড, তাহলে পরে আপনার স্যাম্পলটা একটা মোটামুটি বড় আকারে যেতে হবে। আপনি যদি আরো ছোট মার্জিনে যেতে চান 3% বা 2%, তাহলে আপনাকে অনেক বড় স্যাম্পল নিতে হবে। আর আপনি যদি 0% মার্জিন অফ এররে যেতে চান, তাহলে আপনাকে সেন্সাস করতে হবে। তো সেটা তো আসলে কস্টের দিক থেকে অলমোস্ট হুম, অসম্ভব। কিন্তু আপনার মাওলানা মামুনুল হক এবং ববি হাজ্জাজের যে আসন, ঢাকা 13 সম্ভবত, মোহাম্মদপুর এলাকার, তো মোহাম্মদপুর। সেখানে আপনার এই মার্জিন অফ এররটা আপনি যদি 2,500 ভোটটা ধরেন টোটাল ভোটের পার্সেন্টেজ হিসেবে, এটা লেস দ্যান 1%। তো এই ধরনের সিটে আপনার ওপিনিয়ন পোলে কল দেওয়া বেশ কঠিন। কিন্তু উনাদের বাকি তিনটা কিন্তু ঠিক হয়েছে। তারেক রহমানের আসনও ঠিক হয়েছে, নাহিদ ইসলামের আসন ঠিক হয়েছে, এবং এবং আচ্ছা, ডক্টর শফিকুর রহমানের এই আসন ঠিক হয়েছে। পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এখন একটা ইয়ে উঠেছে, প্রতিবাদ বা প্রোটেস্ট করছে জামাতে ইসলামী। তারা বলছে যে তাদের 52টা সিটে বা কনস্টিটিউন্সিতে ঠিক মতো ইয়ে হয়নি, ম্যানিপুলেশন হয়েছে। তাদের একটা কথা হচ্ছে যে 5,000-এর নিচে যে সমস্ত ভোট ডিফারেন্স, সেগুলো নাকি 52টা সিটে হয়েছে। এখন তুমি যদি একটু বলো যে এটা ব্যাপারটা, এই যে তুমি যে বললা যে মার্জিন অফ এররের ভিতরে পড়ে যায় ববি হাজাদের, তাহলে 5,000টা কি ওই জাতীয় একটা কিছু, যে 5,000টা কম পেলেই ওইটা মার্জিন অফ এররে হবে বা এরকম কিছু? কারণ এক এক কনস্টিটিউশনসি তো আমি দেখেছি ভোটার সংখ্যা এক এক রকম। এটা তো কোনো মানে সেম টাইপের না। কিছু ইয়ে মানে একটা অ্যামাউন্ট আছে যে হ্যাঁ ঠিক আছে, 1.5 লাখ 2 লাখ 5 লাখ, মানে এক এক একটা কনস্টিটিউয়েন্সিতে গড়ে আছে। বাট তারপরেও তো এটা কনস্ট্যান্ট না। তো এখানে কিভাবে এই মার্জিন অফ এরর গুলো তৈরি হবে? না, মার্জিন বা অফ এটা মার্জিন অফ এটা এররটা ওদের মার্জিন ওদের অফ এররটা জামাতের মার্জিন অফ এররটা আপনার হচ্ছে জামাতের ইয়েটা কি? পার্সেন্টেজ। হুম, জি জি, আমি বলছি। হুম, মার্জিন অফ এররটা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভোট কাস্টেড, হ্যাঁ। তো আপনি এইটা এক একটা কনস্টিটিউয়েন্সিতে এক এক রকম আপনার ভোট কাস্ট হয়েছে অফকোর্স। সো হুম, 5,000 কোনো নাম্বার না, যেটা আপনার মাথায় আচ্ছা, রাখতে হবে। মার্জিন অফ এররটা ইজ এ পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভোট। জামাতে ইসলামীর কথা যেটা আপনি বললেন, আমার মনে হয় এই অভিযোগটা জামাতে ইসলামীর থেকে এখনো অফিসিয়ালি করা হয় নাই যে তারা 50টা বা 52টা সিটে করেছে। এটা জামাতের সমর্থক বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে এইগুলা বলা হচ্ছে। অফিসিয়ালি ফিগারটা হুম, আসলে 30টার মতো একটা নাম্বার, যেই জায়গাতে মার্জিনটা বেশ কম। হুম, তো এখানে আপনার ডিসমিস ল্যাব বলে একটা অর্গানাইজেশন আছে, তারা আবার তথ্য বিশ্লেষণ করে, ইলেকশন কমিশন যেই তথ্য দিয়েছে সেই তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছে যেই অল্প মার্জিনে জয় পরাজয় নির্ধারণ হয়েছে, এরকম জায়গায় জামাতে ইসলামীর প্রার্থীরা যেমন জিতেছেন, বিএনপির প্রার্থীরাও জিতেছেন। সুতরাং এটা ভোটে আসলে হতে পারে বেশ কিছু সিটে আপনার কন্টেস্ট হয়তো খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে, দুই দলেরই সমর্থক ছিল, এবং এক দল খুব অল্প মার্জিনে জিতেছে। এটা সব সময় যে আপনার বিএনপির যারা প্রার্থী তারাই জিতেছে, ব্যাপারটা এমন না। এটা অতীতের ইলেকশনেও আপনার এরকম হয়েছে, যখন কম্পিটিটিভ ইলেকশন হয়েছে আমাদের আগে, সেখানেও বেশ কিছু আসনে আপনার এই খুব অল্প ভোটের মার্জিনে জয় পরাজয় নির্ধারণের ঘটনা আসলে সবসময় ছিল। সুতরাং এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তারপরেও যে হেরে যায় সে একটু ক্ষুব্ধ থাকে বা মন খারাপ থাকে, এটাও খুব স্বাভাবিক। আপনি আচ্ছা। না, কষ্ট এখন করার পরে ব্যাপার যদি হলো হেরে যে, যান। না, দুইটা দুইটা ইস্যু এখানে এসছে। একটা হচ্ছে যে এই গণভোটও সাথে সাথে হয়েছে, গণভোটের হ্যাঁ না সাথে সাথে হয়েছে। তো অনেকে জি। বলছেন যে এখানে যদি ইলেকশনের প্রবলেম হয় তাহলে তো সেটা গণভোটেও এটা রিফ্লেক্ট করবে বা এরকম ব্যাপার। এই জটিলতা কি একটু আমাদেরকে খুলতে পারবা? না, গণভোটেরটা আপনি যদি দেখেন যে আমাদের দুইটা আলাদা আলাদা ব্যালট ছিল। একটা সাদা ব্যালট ছিল যেখানে আপনি আপনার কনস্টিটিউয়েন্সিতে মেম্বার অফ পার্লামেন্ট সিলেক্ট করার জন্য ভোট দিচ্ছেন, আর গণভোটে গোলাপি ব্যালট ছিল যেখানে আপনি হ্যাঁ বা না ভোট দিচ্ছেন। তো যখন আপনি দুইটা ভোট দিচ্ছেন, আপনার মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশে তো বিভিন্ন আর্থসামাজিক গ্রুপের মানুষ আছে, তাদের বোঝার ভুল থাকতে পারে, বুঝতে না পারতে পারে। আমরা আমাদের যেই ওপিনিয়ন পোল করেছি সেখানে কিন্তু গণভোটের ব্যাপারে বুঝে না এরকম একটা বড় সংখ্যক মানুষ ছিল। এবং আমার মনে হয় যে সরকার বা রাজনৈতিক দলগুলো
তাদের পক্ষ থেকেও গণভোটে কি আছে সেখানে হ্যাঁ কেন দিতে হবে বা না কেন দিতে হবে, এই শিক্ষার কাজটা কিন্তু আসলে যথেষ্ট ভালো মতো হয়নি। সুতরাং এখানে একটা বিভ্রান্তির সুযোগ সবসময় আসলে থেকে যায়। আহ, so আরেকটা জিনিস হতে পারে প্র্যাকটিক্যালি, যেটা আমি জানি না, যেটা আমি ধারণা করছি, যে আপনি হয়তো দুইটা জায়গায় সিল হয়তো দেন নাই। আপনি এক জায়গায় সিল দিয়েছেন, আরেক জায়গায় সিল দেননি, দুইটাই আপনি দিয়ে আসছেন, এরকমও কিছু হতে পারে। আপনি না বুঝে হয়তো ভুল জায়গায় সিল দিয়েছেন, সেরকমও কিছু জিনিস হতে পারে। তবে এখন পর্যন্ত গণভোটে আপনি যদি খেয়াল করেন যে গণভোটে টোটাল যে ভোট কাস্ট সেটা কিন্তু আমাদের যেই আহ, সংসদ নির্বাচনের জন্য যে ভোট কাস্ট তার থেকে বেশি। এটার একটা কারণ আছে যে তিনটা সিটে এখনো, দুইটা সিটে বোধহয় এখনো ডিক্লেয়ার করেন নাই আহ, আপনার ইলেকশন কমিশন। একটা হচ্ছে আপনার শেরপুরে, যেখানে জামাত প্রার্থী যিনি মারা গেছেন, মারা সে গেছে। কারণে সংসদ নির্বাচন হয়নি, কিন্তু গণভোট সেখানে হয়েছে। আর আরেকটা সম্ভবত ঢাকার একটা আসন, ঢাকা 2-এ বা চট্টগ্রামের একটা আসন, সেখানে আপনার হয়নি। তো এইগুলো অ্যাড হলে গণভোট এবং সংসদের টোটাল ভোটটা কাছাকাছি চলে আসবে। তারপরও কিছুটা পার্থক্য থাকবে, আপনার একদম সব জায়গায় মিল হবে না, কারণ আপনার ওই যে সিল হয়তো ঠিক জায়গায় না পড়তে পারে, আহ, না, সেটার কারণে এছাড়াও বাতিল অনেকে ভোট হতে অনেকে পারে। অনেকে হয়তো গণভোটে দিলই না, মানে ফেললোই সেটাও না হতে পারে, ব্যালট সেটাও হতে পারে। বা জি, হোয়াট এভার। কিন্তু ব্যাপার হচ্ছে ওইটা না, যে জামাত যদি ক্লেম করে থাকে যে তাদের ইলেকশন রিগিং হয়েছে, ইলেকশন ঠিক হয়নি, কথার কথা বলছি, তুমি জি। বলছো অফিসিয়ালি করে নাই, বাট বিভিন্ন জায়গা থেকে যদি এই যুক্তিগুলো আসে, তাহলে এট দ্য সেম টাইম গণভোটটাও কি তারা বাতিল করতে পারবে বা বাতিল করবে? এখন কারণ আরেকটা আপনি জিনিস আপনি হচ্ছে। তো হ্যাঁ, আপনি তো ইউ ইউ ক্যানট, মানে ইউ ক্যানট বি চুজি না। আপনি যদি বাদ দিতে চান তাহলে আপনাকে সবই রিজেক্ট করতে হবে। তো আমার মনে হয় না যে এক্স্যাক্টলি। জামাত এটা রিজেক্ট করবে। আহ, কিছু জায়গায় তারা ডিসপিউট বলতে পারে, কিছু জায়গায় তাদের ইস্যুস থাকতে পারে, কিন্তু আমি যেটা শুরুতে বললাম যে আহ, বাংলাদেশে এর মতো দেশে যেখানে 42,000-এর বেশি আপনার ভোট কেন্দ্র আছে, সেখানে দুই একটা কেন্দ্রে একেবারে অনিয়ম হয় নাই এটা হয়তো বলা যাবে না, কিন্তু মোটের উপরে আপনার ইলেকশনকে, রেজাল্টকে ইনফ্লুয়েন্স করে ফেলে এই লেভেলের অনিয়ম আসলে হয়নি। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জামাতও, আহ, আপনি জানেন যে তারা 68টা আসনে জিতেছে, এবং তাদের যে জোট, তারা সবাই মিলে প্রায় 75-76টা আসনে 76, জিতে। জি। 76। তো এই যে এর ভিতরে এই যে 6টা মনে হয় এনসিপি, এর এনসিপির মধ্যে জিতছে। 6টা এনসিপি। তো এই এই সংখ্যক আসন আসলে আমাদের যে জামাতের হিস্ট্রিতে আমার মনে হয় সর্বোচ্চ আসন। ভোটের সংখ্যার দিক থেকে আপনি যদি চিন্তা করেন, প্রায় 2,65,00,000-এর মতো ভোট জামাত এবং এনসিপি জোট পেয়েছে। তো আহ, এইটা তো একটা ইনসিগনিফিকেন্ট নাম্বার না, তাই না? বাংলাদেশের 2.5 কোটির বেশি মানুষ তাদের উপরে আস্থা রেখেছে। তো আমার মনে হয় যে তারা এটা একটা, পার্সেন্টেজ ওয়াইজ কত হয়? আমি শুনছিলাম জামাতের লোকজনই বলছিল 40% পেয়েছি আমরা ভোট। এটা এর 38% কি? এর মতো হয়। 38%। 38, 38, এটা হচ্ছে 2.5 কোটি, আপনার, এটা আচ্ছা। হচ্ছে জোট সহ। আর শুধু জামাত যদি বলেন তাহলে এটা হয়তো 34%-এর মতো হয়। আচ্ছা, জোটের ভোট তাহলে 4% এক্সট্রা আছে। আচ্ছা, ওইটা এনসিপি এবং আপনার ওই যে খেলাফত মজলিস, তারা বিভিন্ন জায়গায় কম্পিট করেছে। এইটা কিভাবে বের করলা যে, কারণ ধরো জামাতের যেখানে তারা জিতেছে ওখানে তো এনসিপি বা ওদেরও ভোট থাকবে, মানে না, এখানে তাদের এখানে সাপোর্ট। না, না, এখানে তো আপনার ওরা জোট হিসেবে করেছে, সুতরাং দুই হুম, একটা সিট ছাড়া আপনার হুম। সব জায়গায় যেখানে আপনার জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ছিল প্রার্থী, সেখানে এনসিপি ছিল না। এনসিপি সাতলাকলি যেখানে ছিল সেখানে দাঁড়িপাল্লা ছিল না। রিকশা যেখানে ছিল মামুনুল হকের, সেখানেও আচ্ছা, দাঁড়িপাল্লা বা ওইভাবে সাতলাকলি ওইভাবে ছিল না। আচ্ছা, আচ্ছা, জি, আচ্ছা, ওইভাবে আর কি, ওইভাবে জি, এটাকে জি, সেপারেট করা গেছে। তাহলে তো জি। 34% ইজ নট, মানে এটা তো খারাপ না জামাতের জন্য অনেক। 34% মানে অলমোস্ট আমরা 40 ধরতে পারি ইন এ সেন্স। তো উম, জি। তো এটা তো তাহলে বিএনপি কত পেয়েছে? 60? বিএনপির ভোটের পার্সেন্টেজ হচ্ছে আপনার 58%-এর মতো। আচ্ছা,
58%, আর জি, এরা আর হচ্ছে বাকিটা 38। বাকিটা হচ্ছে স্বতন্ত্র এবং অন্যান্য বিভিন্ন দল যে ভোট পেয়েছে সেটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, অলমোস্ট অলমোস্ট, মানে 658 মানে তো 60, আর এখানে জি, মানে আমরা 30, আমরা বিএনপি এবং 98। জামাতের মধ্যে প্রায় 21%-এর মতো আপনার একটা ডিফারেন্স হবে ভোটের, সেটা প্রেডিক্ট করেছিলাম। রিয়ালিটিতে এটা আচ্ছা, 22%-এর মতো হয়েছে। বাহ, এটা তোমাদের প্রেডিকশন ছিল আগে? জি জি এটা কিভাবে প্রেডিক্ট করলা একটু যদি বলো, যদিও মানে আমাদের সময় কম, তারপরেও। জি, না আমরা আমরা যেটা বললাম যে আমরা যখন মানুষ কে জিজ্ঞেস করেছি যে আপনি কি ভোট দেবেন কিনা, আপনি ভোট দিলে পরে সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে কাকে ভোট দেবেন, তারপরে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কাকে, হ্যাঁ, এটা তো আমরা এই এত হাজার মানুষের মধ্যে যখন করেছি তখন এটাকে আমরা ট্যালি করেছি যে বিএনপির পক্ষে সমর্থন কত, জামায়াতের পক্ষে সমর্থন কত, অন্যান্য দলের পক্ষে সমর্থন কত, এবং সেই অনুযায়ী আচ্ছা, আমরা আপনার ক্যালকুলেশন করে রিপোর্ট করেছিলাম যে প্রায় 20-21%-এর মতো আপনার ডিফারেন্স আচ্ছা, থাকবে তোমাদের এই দুই টোটাল দলের মধ্যে। সিটের একটা কোনো হিসাব ছিল যে, যেমন বিএনপি না, তো আমরা হচ্ছে আমরা এখন আসলে আমরা আসলে সিট 12,200। আমরা সিট কল করিনি, কারণ আপনি যদি যে মেথোডোলজির কথা শুরুতে আমি বলেছি, সিট হুম। অনুযায়ী যদি আমি এই কলটা করতে চাই তাহলে আমার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আসলে র্যান্ডমলি স্পেসিফিক নাম্বার অফ স্যাম্পলের কাছে যেতে হবে, যেটা বেশ বড় একটা সংখ্যা। আপনি প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে, যেহেতু রাইট, আমাদের রাইট, রাইট। আমাদের 4-5 লাখ 300টা করে এক ধরে একটা ধরতে হবে। কনস্টিটিউয়েন্সিতে লোক, আপনার অন্তত আহ 1,000 থেকে 1,500-2,000-এর মতো আপনার স্যাম্পল আসলে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু কল কারেক্টলি। তো সেটা আপনার একটা বড় এক্সারসাইজ হয়ে যায়, যেহেতু আমরা সেলফ ফান্ডিং এটা করেছি, এই বড় এক্সারসাইজটা করা আমাদের মানে পক্ষে প্রায় সম্ভব। 3 লাখ স্যাম্পলের মতো হয়ে যাবে অলমোস্ট। আরো বেশি স্যাম্পল লাগবে, জি, প্রায় আরো চার বেশি লাখ সাড়ে লাগবে। চার লাখ স্যাম্পল লাগবে, জি। হ্যাঁ, এটা আসলে, হ্যাঁ, না, ইউ আর রাইট। তো এখন ব্যাপার হলো যে, তাহলে এখন আমাদের এই এই তোমাদের ধারণা অনুযায়ী, এবং তোমার সাথে কি কোনো পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক বা কারো কি কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা তারা কিছু বলছে সেটা তুমি জানো কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে বাংলাদেশের এই ভোটের আহ সমাপ্তি কি হবে, মানে তাহলে কি এই যে জামাত যে সমস্ত ব্লেম করছে যে এতগুলো ভোট এত কমে হয়েছে, এইটার ব্যাপারে তোমার ফাইনাল একটা অ্যানালাইসিস শুনতে চাই। না, আমাদের সাথে অনেক প্রতিষ্ঠান, যে দেশি বিদেশি প্রতিষ্ঠান, তাদের যোগাযোগ হয়েছে, এবং আপনি জানেন যে আপনার ইন্ডিয়ান, আমি এর আগে বলেছিলাম যে ইকোনমিস্ট আমাদের সাথে কথা বলেছে, ইন্ডিয়ান অনেক মিডিয়া আমাদের সাথে কথা বলেছে, দ্য ওয়্যার আমাদের সাথে কথা বলেছে, আপনার এর বাইরেও আরো বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সাথে কথা বলছে। আগামীকালকে অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা একটা সংবাদ সম্মেলন করব আমাদের পোল রেজাল্ট এবং রিয়ালিটির মিলের ব্যাপারে আলোচনা করার জন্য। তো সেটা আমরা করছি। তবে আমার মনে হয় যে জামাত আপাতত, তারা তো মনে করেছিল যে তারা হয়তো আরো ভালো করবে, সেটা তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, সে কারণে হয়তো কিছুটা কথা বলছে। এটা একটা গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের হতে পারে, কিন্তু আমার মনে হয় তারা ম্যাচিওর আচরণ করবে এবং সামনের দিনগুলোতে একটা রেসপন্সিবল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে, যেটা আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য মানুষের আরো পজিটিভ হিসেবে জামাতকে দেখার সুযোগ তৈরি হবে, আরো বেশি সংখ্যক মানুষের আস্থা পাওয়ার সুযোগ তৈরি হবে। আর আমাদের নিজেদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে বিএনপি যেহেতু এই ইলেকশনটা জিতেছে, তারা তাদের ম্যান্ডেট পেয়েছে, আহ, সেটার জন্য তারা ইশতেহার দিয়েছিল। তো আমরা সেই ইশতেহার অনুযায়ী আহ, কিছুদিন পর পর আপনার মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব, আচ্ছা, এবং বিএনপির কার্যক্রমগুলোকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব যে তারা কতটুকু তাদের যে প্রতিশ্রুতি সেটা বজায় রাখতে পারছে। তো এরকম একটা কাজ করার ইচ্ছা আমাদের আছে সামনে। না, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমার অ্যানালাইসিস গুলো খুব ভালো হয়, চমৎকার হয়েছে। আমরা ইলেকশনের পরের যে ব্যাপারটা দেখলাম, তাহলে আমরা বলতে পারি যে বিদেশি পর্যবেক্ষণ এবং তোমাদের যে ইন্টারভিউ যেগুলো হয়েছে বিদেশি নিউজ পেপার গুলোতে, সবগুলোতেই আমার মনে হয় জিনিসটাকে পজিটিভলি দেখা হচ্ছে, জি যদিও কিছু লোক এটা নিয়ে কোশ্চেন তৈরি করছে।
না, আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে আপনার ওপিনিয়ন পোলের ব্যাপারে ধারণাগত কিছুটা ঘাটতি আছে, কিন্তু এর মাধ্যমে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা তৈরি হতে পারে, শুধু ইনোভেশন না, যারা অনেস্টলি ওপিনিয়ন পোলটা ভবিষ্যতেও করতে চান, তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে যে আপনি মেথোডোলজিক্যাল অনেস্টি বজায় রেখে আপনি আহ, যদি কাজটা করেন তাহলে পরে সেটা রিয়ালিটির কাছাকাছি আসবে। আমি আশা করি যে অন্যান্য অর্গানাইজেশনও এই পদ্ধতি ফলো করেই আপনার ওপিনিয়ন পোলগুলো ভবিষ্যতে করার চেষ্টা করবেন। আচ্ছা, ধন্যবাদ ইমরান, ধন্যবাদ নিউ ভিউ দর্শকদেরকে। আজকের মতো বিদায়। জি, আপনাকেও ধন্যবাদ।